নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে। আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী। এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প। চলুন আজ আমরা শুনব নিশীথে গল্পটির অন্তিম পর্ব। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন। জানি না কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না, কিন্তু প্রতিবাদ করার কোনো হেতু ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্য দিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল। যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন। কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হইয়া আসে। তাহাতেই তাহার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি শয্যাপ্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম। সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করেন এমন সামর্থ্য তাহার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তাহার মনে মনে ছিল। চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পার্শ্বে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘশ্বাস শোনা যাইতেছিল। এমন সময়ে মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়াইলেন। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের উপর পড়িল। আলো আঁধারে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখিতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন। আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, ও কে? তাহার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করিলেন, ও কে? ও কে গো? আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি প্রথমেই বলিয়া ফেলিলাম, আমি চিনি না। বলিবা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল। পরের মুহূর্তে বলিলাম, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন। আমি তাহার মুখের দিকে চাহিতে পারিলাম না। পরক্ষণেই তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বলিলেন, আপনি বসুন। আমাকে বলিলেন, আলোটা ধরো। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত রোগিণীর অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহার ডাক্তারখানা হইতে 2 শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন। সেই 2টি শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটা মালিশ করিবার আর এইটি খাইবার। দেখিবেন 2টাতে মিলাইবেন না, এই ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ওষুধ 2টি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন। মনোরমা কহিলেন, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রীলোক কেহ নাই, ইহাকে সেবা করিবে কে? আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন এবং বলিলেন, না না, আপনি কষ্ট করিবেন কেন? পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হাসিয়া বলিলেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সহিতে পারেন না। কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিতেছেন। এমন সময় আমার স্ত্রী বলিলেন, ডাক্তারবাবু, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন, ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন? ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধার হইতে একবার বেড়াইয়া আনি। আমি ঈষৎ আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে সম্মত হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম। ফিরিয়া আসিতে রাত হইল। আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কি ব্যথা বাড়িয়াছে? তিনি উত্তর করিতে পারিলেন না। নীরবে আমার মুখের দিকে চাহিলেন। তখন তাহার কণ্ঠ রোধ হইয়াছে।
আমি তৎক্ষণাৎ সেই রাত্রে ডাক্তারকে ডাকাইয়া আনিলাম। ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না। অবশেষে জিজ্ঞাসা করিলেন, সেই ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে? ওষুধটা একবার মালিশ করিলে হয় না? বলিয়া শিশিটা টেবিল হইতে লইয়া দেখিলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি ভুল করিয়া এই ঔষধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন, হাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্প আনিতে ছুটিলেন। আমি অর্ধমূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম। তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া দুই হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইবার চেষ্টা করিলেন। কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে। এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম। ডাক্তার যখন ফিরিলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে। দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন, উহ, বড় গরম। বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহে না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল। কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝিব? এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে। পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকুও নাই। কেবল বেড়াইবার পথের দুধারে ঘন ছায়াবৃত ঝাউগাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শ্রান্তি বোধ করিতেই মনোরমা সেই বকুলতলার শুভ্র পাথরের বেদির উপর আসিয়া নিজের দুই বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরও ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারাই আচ্ছন্ন। তরুতলের ঝিল্লি ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি সরু শব্দের পাড় বুনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম। মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সহিয়া আসিল, তখন বনচ্ছায়াতলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চল শান্তকায় রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না। কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। কথাটা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আর একদিন আর কাহাকেও বলিয়াছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়া, ঝাউ গাছের মাথার উপর দিয়া, কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচ দিয়া, গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গা পার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুতবেগে একটা হাসি বহিয়া গেল। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি
তদ্দণ্ডেই পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছাভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুইয়া আছি। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই? সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বহিয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? ষাঁড় বাঁধিয়া দীর্ঘ একঝাঁক পাখি উড়িয়া গেল, তাহাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময়ে উত্তর দেশ হইতে হংসশ্রেণী নদীর চরে চরিবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইত চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমা সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না। তখন আমাদের বরানগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কয়দিন বড় সুখে ছিলাম। চারিদিকের সৌন্দর্যে আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেক দিন পরে ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছালাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিবর্লিন ভুজঙ্গিনীর মতো কৃশ নির্জীবভাবে সুদীর্ঘ শীতনিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধু ধু করিতেছে, এবং দক্ষিণের উচ্চপাড়ের উপর গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘোরে এক একবার পাশ ফিরিতেছে, এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়িতেছে। এইখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহু দূরে চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণছায়া মিলাইয়া যাইতে শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বাসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনেই ভ্রমণ করিতেছি। একটা লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধ যখন নিবিড় হইয়া আসিল, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রহিল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে আসিয়া সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ নহিলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হইল আমাদের ঘর নাই, দ্বার নাই, কোথাও ফিরিবার নাই। এমনি করিয়া হাতে হাতে ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্র আলোকিত শূন্যতার উপর দিয়া অবারিতভাবে চলিয়া যাইব। এইরূপে চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম, সেই বালুকারাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরিয়া যাওয়ার পর সেইখানে জল বাঁধিয়া আছে। সেই মরু বালুকা বেষ্টিত নিস্তরঙ্গ নির্লুপ্ত নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুইজনে দাঁড়াইলাম। মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল। তাহার মাথার উপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল।
আমি তাহার সে জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে 3 বার বলিয়া উঠিল, ওকে ওকে ওকে। আমি চমকিয়া উঠিলাম। আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন, কিন্তু পরক্ষণেই আমরা দুইজনেই বুঝিলাম এই শব্দ মানসিক নহে, অমানসিকও নহে, চরবিহারী জলচর পাখিরা তাদের ডাক। হঠাৎ এত রাত্রে তাহাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখিয়া চকিত হইয়া উঠিয়াছে। সেই ভয়ের চমক খাইয়া আমরা দুইজনেই তাড়াতাড়ি বোটে ফিরিলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সূর্যুক্ত মনোরমার দিকে একটিমাত্র দীর্ঘ শীর্ণ অস্থিসার অঙ্গুলি নির্দেশ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করিতে লাগিল, ও কে, ও কে, ও কে গো? তাড়াতাড়ি উঠিয়া দেশলাই জ্বালাইয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলাইয়া গিয়া আমার মশারি কাঁপাইয়া বোট দুলাইয়া আমার সমস্ত ঘর্মাক্ত শরীরের রক্ত হিম করিয়া দিয়া হা 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 করিয়া একটা হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়া বহিয়া চলিয়া গেল। পদ্মা পার হইল, পদ্মার চর পার হইল। তাহার পরবর্তী সমস্ত সুখ দেশ গ্রাম নগর পার হইয়া গেল, যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তর লোক লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণ ক্ষীণতর ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে। ক্রমে যেন তাহা জন্ম মৃত্যুর দেশ ছাড়াইয়া গেল। ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনাও করি নাই। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রহিয়াছে, এবং সেই শব্দ যতই দূরে যাইতেছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াইতে পারিতেছি না। অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিল, তখন ভাবিলাম আলো নিভাইয়া না দিলে ঘুমাইতে পারিব না। যেমন আলো নিভাইয়া শুইলাম, অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলিয়া উঠিল, ও কে, ও কে, ও কে গো? আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হইতে লাগল, ও কে, ও কে, ও কে গো, ও কে, ও কে, ও কে। সেই গভীর রাত্রের নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিল। তখন ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করিয়া শেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল, ওকে, ওকে, ওকে গো। বলিতে বলিতে দক্ষিণাবাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন। তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপ দপ করিতে করিতে নিভিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে, কাক ডাকিয়া উঠিল, দোয়েল শীষ দিতে লাগিল। আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ জাগিয়া উঠিল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রহিল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলিয়া ফেলিয়াছেন, সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। সেই দিনই অর্ধরাত্রে আমার দ্বারে আসিয়া ঘা পড়িল, ডাক্তার, ডাক্তার। নমস্কার বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর কেমন ধরনের গল্প শুনতে চাইছেন আপনারা সেটাও আমাকে জানান। আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে
সহজ করে তুলবে। ধন্যবাদ।